আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। আর্জেন্টিনার ম্যাচে সেই লাল কার্ডটি ছিল ভুল স্বীকার আইএফএবির। অভিষেকের আগে বিপাকে ভার্জিনিয়া নামে নিষেধাজ্ঞা। অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় 9 আগস্ট, ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়। ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি। এবার বিস্তারিত। 2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের তারকা ফরওয়ার্ড ব্রিল এমব্রোল লাল কার্ড দেখানোর সিদ্ধান্তটি ভুল ছিল বলে স্বীকার করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি। মঙ্গলবার প্রকাশিত এক সার্কুলারে সংস্থাটি স্পষ্ট করে জানায়, ভিআর এর হস্তক্ষেপে এমবোলোকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্ত ফুটবলের নিয়ম অনুযায়ী ঠিক হয়নি। এই ঘটনা ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছিল বলে মনে করছেন অনেকে। কানসাস সিটির মাঠে দুই দলের লড়াই নির্ধারিত সময় শেষে স্কোর ছিল 1-1। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেসের চ্যালেঞ্জে বক্সের কাছে পড়ে যান এমবোলো। রেফারি জোয়াও পিনেইরো প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান, কিন্তু ভিআর রিভিউয়ের পর জানানো হয় পারেদেস ফাউল করেননি। তখন রেফারি নিজেই সিদ্ধান্ত বদলে এমবোলোকে অভিযোগে হলুদ কার্ড দেন। এটি তার দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইচ ফরওয়ার্ডকে। 10 জনের দলে পরিণত হওয়া সুইজারল্যান্ড আর চাপ সামলাতে পারেনি। অতিরিক্ত সময়ে আর্জেন্টিনা 3-1 গোলে জয় পেয়ে সেমিফাইনালে ওঠে। তবে আইএফএবি এখন জানিয়েছে, এ ধরনের পরিস্থিতিতে ভিআর এর এভাবে হস্তক্ষেপ করার কোনো সুযোগ ছিল না। সংস্থাটির ব্যাখ্যা অনুযায়ী সে হলুদ কার্ড দ্বিতীয় হলুদ নয়, সেখানে ভিআর শুধু ভুল খেলোয়াড়কে কার্ড দেওয়া হয়েছে কিনা তা যাচাই করতে পারে, কিন্তু অপরাধটি আদৌ হয়েছে কিনা বা সিদ্ধান্ত বদলানোর এখতিয়ার ভিআর এর নেই। আইএফএবি আরও বলেছে যে হলুদ কার্ড দ্বিতীয় হলুদ নয়, সেটি কেবল অপরাধী খেলোয়াড় শনাক্ত করার জন্য পর্যালোচনা করা যায়, অপরাধ হয়েছে কিনা তা যাচাই বা সিদ্ধান্ত পরিবর্তনের জন্য নয়। এদিকে অভিনয় শনাক্ত করতে ভুল পরিচয় নিয়ম ব্যবহারের পদ্ধতি বিশ্বকাপে ইতিবাচক সাড়া পেয়েছে বলে জানিয়েছে আইএফএবি। তবে ভিআর প্রোটোকলের পুরো পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত এই পদ্ধতি আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা যাবে না। ম্যাচের পর সুইজারল্যান্ডের কোচ মুরাদ ইয়াকিন এর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, এই সিদ্ধান্তই আমাদের ম্যাচটা নষ্ট করে দিয়েছে। সিদ্ধান্ত মেনে নেওয়া ছাড়া উপায় নেই, কিন্তু এভাবে হারা খুবই কষ্টের। যদিও আর্জেন্টিনা সে বিতর্কিত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল, তবে টুর্নামেন্টের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি লিওনেল স্কালোনির দল। চিলির ক্লাব কোলো কোলোর নতুন সংযোজন কেপ ভার্দের গোলরক্ষক ভার্জিনিয়া। তবে অভিষেকের আগেই তিনি পড়ে গেছেন বিপাকে, পেয়ে গেছেন অদ্ভুত এক নিষেধাজ্ঞা। বিশ্বকাপে যে ডাক নামে তিনি বিখ্যাত হয়েছিলেন, নতুন ক্লাবের জার্সিতে সেই নাম ব্যবহার করতে পারবেন না তিনি। এই গোলরক্ষকের আসল নাম জোসিমার এভারো দিয়াস। জার্সিতে বসাতে হবে তার দুটি পারিবারিক নামের একটি। চিলির পেশাদার ফুটবল জাতীয় সংস্থা প্রণীত চিলিয়ান চ্যাম্পিয়নশিপের নিয়মে ডাকনাম ব্যবহার নিষিদ্ধ। খেলোয়াড়রা কেবল তাদের একটি পারিবারিক নামে জার্সিতে ছাপাতে পারবেন। নিয়মের 36 ধারায় বলা হয়েছে, খেলোয়াড়দের ব্যক্তিগত পরিচয়ের জন্য জার্সির উপরের পিঠে বাবা অথবা মায়ের পারিবারিক নাম ছাপাতে হবে। উচ্চতা হতে হবে 5 থেকে 5.5 সেন্টিমিটারের মধ্যে। এর সঙ্গে প্রথম নামের প্রথম অক্ষর যোগ করা যেতে পারে, তবে কোনো ডাকনাম, উপনাম বা সাংকেতিক নাম অনুমোদিত নয়। এ কারণে এভারো অথবা দিয়াসের মধ্যে একটি বেছে নিতে হবে ভার্জিনিয়াকে। জার্সিতে ডাকনাম ব্যবহারের একমাত্র উপায় হলো কোলোগুলো এনএফপির কাছে বিশেষ অনুমতি চাইতে পারে। তবে এই ক্ষেত্রে সংস্থাটিকে এই গোলরক্ষকের জন্য একটা ব্যতিক্রম করতে হবে। চিলির সান্তিয়াগোতে এই মঙ্গলবার কোলোগুলোর সঙ্গে চুক্তি স্বাক্ষর করার কথা রয়েছে। 40 বছর বয়সী গোলরক্ষক মেডিকেল পরীক্ষার পর চুক্তিতে সই করবেন। শুরুতে 2026 সালের শেষ পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকবে, পরে আরও 1 বছরের জন্য চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। দাদা দাদি মারিয়া সেনহোরিয়া দস সান্তোস এবং মানুল দা লুজ মরাসের কাছে বড় হয়েছেন তিনি। তারাই তাকে ফুটবল মাঠে যেতে দিয়েছেন। ছোটবেলায় বড়দের সঙ্গে ফুটবল খেলতেন তিনি, আর প্রতিযোগিতামূলক মনোভাবের কারণে খেলায় আঘাত পেলেই রেগে বাড়ি ফিরতেন। বন্ধুরা মজা করে বলতেন তিনি দাদা দাদির কাছে সাহায্যের জন্য দৌড়ে যেতেন। সেখান থেকেই জন্ম নেয় ভার্জিনিয়া ডাকনাম, যা বিশ্বকাপে বিখ্যাত হয়ে ওঠে। কেপ ভার্দের এই গোলরক্ষকের সঙ্গে ব্রাজিলের একটা সম্পর্ক আছে, অন্তত নামের ক্ষেত্রে। 1986 বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দলের নজর কাড়া সাবেক ফুলব্যাক জোসিমারের নামে তার নাম রাখা হয়েছিল। বোতাফোগোর সেই খেলোয়াড় যখন মেক্সিকোতে নিজের দুটি ছড়াচ্ছিলেন, তখন কেপ ভার্দের এক সৈনিক এবং এই খেলোয়াড়ের বাবা যে পেদ্রো দূর থেকে বিশ্বকাপ দেখছিলেন। তখনই মিন দোলতে তার ছেলের জন্ম হয় এবং নাম নিবন্ধনের সময় তখনও ছিল বাকি। দূর থেকে নামটি ঠিক করে দেন যে পেদ্রো। প্রথমটি ছিল সেই বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন সাবেক ফরওয়ার্ড হোর্হে ভালদানোর সম্মানে। তবে কেপ ভার্দের কর্তৃপক্ষ সেটি অনুমোদন করেনি, তাই বেছে নেওয়া হয় দ্বিতীয় বিকল্পটি, যা অনুপ্রাণিত হয়েছিল মেক্সিকোতে মুগ্ধ করা সেই ব্রাজিলিয়ান খেলোয়াড় থেকে, যার নাম জোসিমার।
বিশ্বকাপের সাফল্যের উচ্ছ্বাস শেষ হতে না হতেই ফিফাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। এবার অভিযোগের কেন্দ্রবিন্দুতে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জেমি রাস্কিন ইনফান্তিনোর কাছে স্বাক্ষর নথি এবং আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন। আগামী 9 আগস্টের মধ্যে এসব তথ্য জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন তিনি। গতকাল মার্কিন প্রভাবশালী পত্রিকা ইউএস টুডেতে প্রকাশিত এক প্রতিবেদনে সিনেটর রাস্কিনের অভিযোগের কথা উল্লেখ করে বলা হয়, ফিফা ও ট্রাম্প প্রশাসনের মধ্যে এমন একটি কুইড-প্রো-কো বা পারস্পরিক সুবিধা ভিত্তিক সম্পর্ক গড়ে উঠেছিল যা স্বচ্ছতা নৈতিকতার প্রশ্ন তোলে। তার দাবি, গত এক বছরে নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের 17তম তলায় ফিফা যে অফিস ভাড়া নিয়েছে তার জন্য প্রতিদিন $15,000-এরও বেশি ব্যয় হয়েছে, বছরে যার পরিমাণ প্রায় $6 লাখ। এর অর্থ সরাসরি ট্রাম্প অর্গানাইজেশনের কাছে গেছে কিনা সেটিও তদন্তে খতিয়ে দেখতে চান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে 2026 বিশ্বকাপ চলাকালে ট্রাম্প ও ইনফান্তিনোর ঘনিষ্ঠতা বারবার আলোচনায় আসে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালগুনার লাল কার্ডের শাস্তি পুনর্বিবেচনার বিষয়ে ট্রাম্প ইনফান্তিনোর সঙ্গে সরাসরি যোগাযোগ করেছিলেন বলে জানা যায়। ইনফান্তিনো পরে স্বীকার করেছেন তিনি ট্রাম্পের ফোন পেয়েছিলেন, তবে জোর দিয়ে বলেন ফিফার বিচারিক সংস্থাগুলো স্বাধীন এবং সিদ্ধান্ত তারা নিজেদের নিয়ম অনুযায়ী নেয়। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, রাস্কিন শুধু আর্থিক লেনদেন নয়, ট্রাম্প তার প্রশাসন, পরিবারের সদস্য এবং ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে ফিফার সব ধরনের যোগাযোগ, উপহার, সুবিধা ও নথিপত্র তদন্তের আওতায় আনতে চান। এমনকি ট্রাম্প টাওয়ারে ফিফার অফিসে করা যাতায়াত করেছেন সেই ভিজিটের লোগো চাওয়া হয়েছে। বিশ্বকাপের টিকিটের ডাইনামিক প্রাইসিং নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান কাজে লাগিয়ে ফিফা অতিরিক্ত মূল্য আদায় করেছে, জানিয়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি অঙ্গরাজ্য তদন্ত চলছে। অন্যদিকে ফিফা সভাপতি ইনফান্তিনো সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন বিশ্বকাপকে ঘিরে ঘৃণা ও মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। তার দাবি, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত 2026 বিশ্বকাপ নিরাপদ, সফল এবং ইতিহাসের অন্যতম সেরা আসর ছিল। ফিফার সিদ্ধান্তগুলো স্বাধীনভাবে নেওয়া হয়েছে এবং রাজনৈতিক প্রভাবের অভিযোগ ভিত্তিহীন। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিতর্ক থামছে না। ফুটবল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সংস্থার স্বচ্ছতা, রাজনৈতিক প্রভাব এবং কর্পোরেট সম্পর্ক সবকিছুই এখন নতুন করে আন্তর্জাতিক পর্যবেক্ষণের মুখে। 3 বছর পর আবার ইতালি জাতীয় দলের দায়িত্বে ফিরছেন রবার্তো মানচিনি। একই সঙ্গে ইতালির টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ক্লদিও রাইয়ানি। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি জোভান্নি মালাগো এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ইতালিয়ান ফুটবলে গত 17 দিনের এক অস্থির অধ্যায়ের। 12 জুলাই পাওলো মালদিনিকে ক্লাব ইতালিয়ান প্রথম টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল। সঙ্গে বিশেষ উপদেষ্টা হিসেবে ছিলেন তার সাবেক মিলান সতীর্থ লিওনার্দো। মাত্র 5 দিন আগে মালদিনি ও লিওনার্দো এক সংবাদ সম্মেলনে ইতালিয়ান ফুটবলকে একাডেমিক পর্যায় থেকে নতুন করে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেছিলেন। তখন কোচ হিসেবে পেপ গার্দিওলার সঙ্গে আলোচনাও চলছিল তাদের, কিন্তু এক সপ্তাহ পেরোতে না পেরোতে পুরো পরিকল্পনা ভেস্তে যায়। গতকাল রাতে মালদিনি এবং লিওনার্দো পদত্যাগ করেন যখন তাদের তৃতীয় পছন্দের কোচ আন্দ্রিয়া পিরলোর নিয়োগ আটকে যায় একটি নিষিদ্ধ রুশ জুয়া প্রতিষ্ঠানের সঙ্গে তার গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর চুক্তির কারণে। 3 বছর আগে সৌদি আরবের কোচ হওয়ার আরও লাভজনক প্রস্তাব পেয়ে ইতালির দায়িত্ব ছেড়েছিলেন 2021 ইউরোজয়ী এই কোচ। সৌদি আরবে 1 বছর কাজ করার পর তিনি কাতারের আল সাদেরের দায়িত্বে ছিলেন। মানচিনির অধীনে 37 অপরাজিত থাকার নতুন এক রেকর্ড গড়েছিল ইতালি। অন্যদিকে টেকনিক্যাল ডিরেক্টর হচ্ছেন সাবেক লেস্টার সিটি কোচ ক্লদিও রানিয়েরি, যিনি গত মৌসুমে কোচ জিয়ান পিয়েরো গাসপেরিনির সঙ্গে মতবিরোধের জেরে রোমা ছেড়েছিলেন। 74 বছর বয়সী রানিয়েরি 2024 সালে কোচিং থেকে অবসর নিয়েছিলেন। পরে গত নভেম্বরে তার প্রিয় ক্লাব রোমার অনুরোধে মৌসুম শেষ করতে ফিরে আসেন। মালাগো নিশ্চিত করেছেন আগামীকাল সন্ধ্যা 6টায় মানচিনি ও রানিয়েরিকে নিয়ে যৌথ সংবাদ সম্মেলন হবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আর্জেন্টিনার ম্যাচে সেই লাল কার্ডটি ছিল ভুল, স্বীকার আইএফএবির। অভিষেকের আগেই বিপাকে ভার্জিনিয়া নামে নিষেধাজ্ঞা। অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় 9 আগস্ট, ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়। ইতালির দায়িত্বে ফিরছেন মানচিনি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।